ভার্সিটিতে এসে র্যাগিংয়ের শিকার হয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়া খুবই স্বাভাবিক ব্যাপার। তবে পাত্রের মা সরাসরি বিয়ের প্রস্তাব দেয়, তাও ভার্সিটিতে এটা জানা ছিল না। তোহফা বাবা মায়ের তৃতীয় অর্থাৎ ছোট সন্তান। আল্লাহ তাকে পৃথিবীতে পাঠানোর পর তোহফার মা বাবা আর কোনো সন্তানের জন্য আর্জি করেননি মহান রাব্বুল আলামিনের নিকট। তার কারণ পরে বলা যাবে। এখন বলি, একটু আগে তোহফার সাথে ঘটে যাওয়া আজগুবি ঘটনাটি। আজ ভার্সিটিতে প্রথম দিন। চারিদিকে গ্রীষ্মতপ্ত পরিবেশে তোহফার অবস্থা শোচনীয় হলেও নিজের স্বপ্ন পূরণ হওয়ার খুশি বেশি ছিল বলে কষ্ট উপলব্ধি করেনি। যানজটযুক্ত পরিবেশ পেরিয়েই নিস্তব্ধতায় মোড়ানো শৈথিল্যের হাওয়ায় নিজেকে বিলিয়ে বিশাল দরজা পেরিয়ে ভার্সিটির ভেতরে প্রবেশ করেছে মাত্র। চারিদিকের সৌন্দর্য যেন পাগল করে তুলল মুহূর্তে। গোল হয়ে বসে আড্ডায় মেতে থাকা বন্ধু মহলের ছবি তুলতেও ভুলল না নিজের পছন্দের ফোনে। সারি সারি গাছগুলোর ডালে বসে থাকা পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। ঠিক তখনই কোথা থেকে একজন ভদ্রমহিলা এসেই ওর গাল টেনে দিলেন। আহ বলে যখন কিছু বলতে যাবে অমনি তিনি তোহফার চোখে মুখে হাত বুলিয়ে বললেন, কি মিষ্টি দেখতে তুমি মেয়ে, এত সুন্দর মেয়ে রেখে আমি কিনা এতক্ষণ চরকির মতো এদিক ওদিক ঘুরঘুর করছিলাম। ভাবা যায় তুমি মেয়ে ভারী মিষ্টি। তোমাকে আমার ছেলের বউ করতে চাই, তুমি রাজি? উনার কথায় তোহফার শুকনো বিষম খেল। কাঁচতে কাঁচতে বলল, আন্টি, আমি এখানে পড়ালেখা করতে এসেছি, বিয়ে করতে না। আপনি কে? আর বেছে বেছে আমাকেই আপনার কেন পছন্দ হলো? দেখো দেখি মেয়ে বলে কি। শোনো মেয়ে, আমি জানি এখানে সবাই লেখাপড়া করতে আসে, তাই এখানেই মেয়ে খুঁজতে এলাম। তবে একটা মেয়েও পছন্দ হলো না। তুমি একটু ভালো করে চেয়ে দেখো ওরা কেমনভাবে এসেছে লেখাপড়া করতে। এদের পোশাক আশাক দেখে আমি খুব কষ্ট পেলাম। মনে হচ্ছে এরা লেখাপড়া করতে নয়, বিয়ে বাড়িতে এসেছে। তবে তোমার এমন শালীন পোশাক দেখে আমি বুঝে গেছি তুমি খুব ভালো। ভদ্রমহিলা চারিদিকে থাকা মেয়েদের দেখিয়ে কথাগুলো বলল। ওরা জিন্স, ফতুয়া, টপস পরে এসেছে। ওদের দিকে তাকিয়ে একটা ভেঙচি দিতেও দ্বিধাবোধ করলেন না ভদ্রমহিলা। তোহফা নিজেও এসব পরে, তবে বাড়িতে। বাহিরে বের হলে সবসময় বোরখা পরে বের হয়। এবার সে ভদ্রমহিলাকে বলল, আন্টি, আমি নিজেও এসব পড়ি। ভদ্রমহিলা ওর কথায় পাত্তা না দিয়ে বললেন, দাঁড়াও, আমার ছেলেকে ভিডিও কল দেই, ওকে দেখায় কেমন পুতুলের মতো একটা রাজকন্যা পেয়েছি তার বউ করার জন্য। আমার ছেলে তোমায় দেখলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। ওফ, এইটা ভাবতেই আমার খুশি খুশি লাগছে। কথাগুলো বলে ভদ্রমহিলা ফোন বের করলেন। অবস্থা বেগতিক দেখেই তোহফা ছুটে চলে যেতে নিল। তার আগেই মহিলা তার হাতটা খপ করে ধরে ফেললেন। কারো উদ্দেশ্যে বললেন, দেখ, আমি মেয়ে পেয়ে গেছি। এবার তোকে বিয়ে দেওয়া থেকে আমাকে কে আটকায় আমিও দেখি। দেখ মেয়েটা কত কিউট আর সুন্দর। এই কথা বলেই মোবাইলটি তোহফার নিকট
এগিয়ে ধরলেন। তোহফা নিজেকে ছাড়িয়ে নেবার আপ্রাণ চেষ্টায় ব্যস্ত, তাই সে খেয়াল করল না ফোনের ওপাশে কেউ তাকে মুগ্ধ চোখে দেখছে। তবে মুগ্ধতা গভীর হবার আগেই ছেলেটি তোহফার ছটফটানি দেখতে পেল। তোহফার অসুস্থ চোখ এড়াল না। নিজের মুগ্ধতা দূরে ঠেলে জোর গলায় মায়ের উদ্দেশ্যে বলল, মা, তুমি এগুলো কি করছো? তোমার পাগলামি এবার বন্ধ করো। তুমি কি দেখতে পাচ্ছ তোমার পাগলামির জন্য একটা মেয়ে বিব্রত বোধ করছে? প্লিজ মা, দয়া করে মেয়েটার হাতটা ছেড়ে দাও, যেতে দাও ওনাকে। তোহফা ছেলেটার বলে যাওয়া প্রতিটি কথা শুনতে পেল, তবে চোখ তুলে তাকানোর সাহস এই মুহূর্তে তার হয়ে ওঠেনি। কি একটা বিচ্ছিরি অবস্থায় তাকে পড়তে হলো ভেবেই তার খারাপ লাগছে। সতেজ মনটা বিগড়ে দিলেন এই ভদ্র মহিলা। ইচ্ছে করছে দু চারটে কড়া কথা শুনিয়ে দিতে, তবে কেন জানি নিজেকে কঠিন করতে পারল না। তাই নরম সুরে বললেন, আন্টি দয়া করে আমার হাত ছেড়ে দিন। দেখেন সবাই কিভাবে দেখছে আমাদের। ভদ্রমহিলা চারিদিকে একবার চোখ বুলিয়ে তোহফাকে অবাক করে দিয়ে ফোন কলে থাকা ছেলেটির উদ্দেশ্যে বললেন, সত্যি করে বল, মেয়েটা সুন্দর না? মায়ের আকস্মিক প্রশ্নে থমকে যায় ছেলেটি। তৎক্ষণাৎ বলার মতো কোনো উত্তর খুঁজে পায় না সে। চোখ তুলে একবার তোহফার দিকে নিষ্পলক তাকিয়ে রইল। সত্যি বলতে মেয়েটা মাত্রাধিক সুন্দর। এই যে তার মায়ের হাত থেকে ছাড়া পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে, এখানেও যেন সৌন্দর্য লুকিয়ে আছে। সে ফোন কলে আছে প্রায় 7 মিনিট। এই 7 মিনিটে মেয়েটা একবারের জন্য ফোনের স্ক্রিনে তাকায়নি। সেখানেও সৌন্দর্য খুঁজে পেল ছেলেটি। মায়ের পাগলামির জন্য খারাপ লাগলেও মেয়েটার এমন সৌন্দর্য দেখে কিছুটা নয়, অনেকটা ভালোও লেগেছে। কি রে, কিছু বল। হঠাৎ মায়ের কথায় ছেলেটি সম্বিত ফিরে পেল। বিচলিত কণ্ঠে বলল, কোথায় বসে এসব করছো তুমি মা? কেন আসবি এখানে? ঠিকানা দিব? আমি জানতাম তুই এমন কিছুই বলবি, তবে তোর আসতে হবে না, আমি নিজেই আসছি মেয়েটাকে নিয়ে, তুই অপেক্ষা কর। এই কথা বলেই ফোনের লাইনটা কেটে দিলেন। এদিকে ভদ্রতা বজায় রাখতে গিয়ে তোহফার অবস্থা বেহাল। সে পারছে না ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে। অন্যদিকে ভদ্রমহিলা তোহফার হাত ধরে ভার্সিটি থেকে বেরিয়ে এলেন। হাতটা এমনভাবে আঁকড়ে ধরে আছেন যেন তোহফা কোনো চোর বা ডাকাত, ছেড়ে দিলেই পালিয়ে যাবে। তোহফা হাঁটতে হাঁটতেই ভদ্রমহিলার উদ্দেশ্যে বলল, আন্টি এমন কেন করছেন? আমাকে যেতে দিন, আমি কোথাও যাব না। আমি বাড়িতে না ফেলে আমার মা কষ্ট পাবে, 2 ভাই আর ভাবি পাগল হয়ে যাবে। দয়া করে আমাকে যেতে দিন। চুপ করো মেয়ে, আমি কি তোমায় বিক্রি করে দিতে যাচ্ছি নাকি? আমি তো রাজকন্যার সাথে রাজপুত্রের সাক্ষাৎ করাতে যাচ্ছি। আর তুমি বাড়ি না ফিরলে তোমার বাবা মা কষ্ট পাবে কেন? তোমার ভাইয়াও বা পাগল হবে কেন? তুমি কি আজই আমাদের বাড়িতে সেটেলড হওয়ার পরিকল্পনা করছো নাকি? দেখো মেয়ে, আমি তোমার পরিবার ছাড়া তোমায় এভাবে নিয়ে যাব না আমার বাড়িতে। আজ দুজনে দুজনকে দেখো, তারপর 2 পরিবার পাশাপাশি বসে কথা হবে। তোহফা ভদ্রমহিলার কথা শুনে অবাক না হয়ে পারল না। তার কথার ভুল মানে বের করে কিভাবে তাকে এতগুলো কথা শুনিয়ে দিল মহিলা। এ কার খপ্পরে পড়ল সে? এটা ভেবেই নিজেই নিজের কপার চাপড়াল। কোনো উপায় না পেয়ে
ভদ্রমহিলার সাথেই তোহফাকে রিকশায় উঠতে হলো। সে যে চিৎকার করে লোক জড়ো করবে তারও কোনো উপায় নেই। সে ছোট নয় যে তাকে চকলেট দেখিয়ে উনি তুলে নিয়ে যাচ্ছেন। উল্টো লোকজন তোহফাকে পাগলের উপাধি দেবে। এমন 7-5 জন যখন ভাবছে, তখন তার হাতে ঠান্ডা শীতল কিছু অনুভব করলো। ভালো করে তাকাতেই দেখলো ভদ্রমহিলা কাঁদছেন। তোহফা ঘাবড়ে গেল। ভদ্রমহিলার হঠাৎ এমন পরিবর্তন দেখে তোহফা কি বলবে খুঁজে পেল না। তবে ভদ্রমহিলার কান্নার গতিটা খুব ভয়াবহ। ফর্সা নাকমুখ হঠাৎ করেই লাল হয়ে উঠল। কোনো গভীর ব্যথায় যে কাঁদছেন তিনি সেটা বুঝতে পারল তোহফা। যে ব্যথায় তিনি রোজ কষ্ট পান হয়তো। নিজেকে সামলে তোহফা বলল, কি হচ্ছে আন্টি, কাঁদছেন কেন? এই দেখুন, আমি আর ছোটাছুটি করবো না চলে যাবার জন্য, তবুও আপনি কাঁদবেন না প্লিজ। ভদ্রমহিলার কান্না থামেনি। তিনি নিজের মতো করে চোখের জল বিসর্জন দিতে থাকলেন। এভাবেই কেটে গেল কয়েক সেকেন্ড। তারপর ভদ্রমহিলা বললেন, আমি ডিমেনশিয়া নামের একটা রোগে আক্রান্ত, যাকে বলে ভুলে যাওয়ার রোগ। আমার ভুলে যাওয়ার রোগ আছে। সকালে কি নাস্তা খেয়েছি সেটাও ভুলে যাই মিনিট 2 পর। তাই তোমাকে ধরে আছি যেন তোমাকে ভুলে না যাই। এই জন্যই এত তাড়াহুড়ো করে আবাদ আমার ছেলের সাথে তোমাকে দেখা করাতে নিয়ে যাচ্ছি। তুমি কষ্ট পেও না মা, আমি তোমাকে জোর করে নিয়ে আসাই কিছু মনেও করো না। আমার ছেলেকে দেখে যদি তোমার মনে হয় সে দেখতে বাজে, তাহলে আমি কিছু বলবো না বা মনেও করব না। সত্যি বলছি, আমার এই রোগের জন্য ছেলেটা আমাকে নিয়ে সবসময় চিন্তিত থাকে। এমনকি আমার জন্যই বিয়ে করতে চাইছে না। ও মনে করে আমার এই রোগের জন্য আমার ছেলের বউ আমাকে অপছন্দ করতে পারে, তাই এত শীঘ্রই ও বিয়ে করবে না। তুমিই বলো মেয়ে, আমি কি চিরজীবন ওকে দেখে রাখতে পারবো? আজ বা কাল যদি আমার কিছু হয়ে যায় তখন কি হবে ওর? তিল তিল করে জমিয়ে রাখা আমাদের সম্পদের দিকে ওত পেতে আছে আমার ভাসুর, দেবরও তাদের ছেলেরা। আমার সহজ সরল ছেলেটাকে ওরা খুন করতেও পিছপা হবে না। তুমি বলো, ক্ষতি হতে পারে জেনেও কিভাবে ছেলেটার একটা গতি না করে থাকি আমি? আমি যে মা, নিজের মৃত্যু এত ভয় পাই না যতটা ভয় পাই আমার অনুপস্থিতিতে আমার সন্তানের কি হবে ভেবে। ভদ্রমহিলা নিজের কথা শেষ করে আবারও কাঁদতে শুরু করলেন। অন্যদিকে তোহফা অবাক নয়নে তাকিয়ে রইল ভদ্রমহিলার দিকে। বয়স কত হবে ওনার? 48 বা 47 হবে হয়তো। তবুও চেহারার জৌলুস কেমন চকচক করছে। চোখের জলের প্রতিটা ফোঁটা মুক্তোর মতো ঝরে পড়ছে অধর বেয়ে। জৌলুস চেহারা কেমন পাংশুটে হয়ে গেছে। একটু আগের অস্বস্তি কাটিয়ে তোহফা এবার নিজে থেকে ভদ্রমহিলার হাত দুটো আঁকড়ে ধরে বলল, এভাবে কাঁদবেন না আন্টি, আমার খারাপ লাগছে। আপনার সাথে কোনো রকম কথা না বাড়িয়ে আমি চলে যাব, দেখাও করবো আপনার ছেলের সাথে, তবুও আপনি কাঁদবেন না প্লিজ। কাউকে কাঁদতে দেখলে আমার কষ্ট হয়। তোহফার আবেগপ্রবণ কথায় ভদ্রমহিলা নিজের কান্নার গতি কমিয়ে দিলেন। তোহফাকে বুকে জড়িয়ে নিয়ে চোখ বুজে দীর্ঘ এক শ্বাস টেনে নেন বক্ষস্থলে। তার বিশ্বাস এই মেয়েই হবে তার সহজ সরল ছেলের জীবন সঙ্গী। গ্রীষ্মতপ্ত পরিবেশ হুট করে ক্ষুব্ধ হয়ে উঠল। শুভ্র নির্মল আকাশে জমতে শুরু করল কালো মেঘ। গরুম গরুম আওয়াজে গর্জন করে উঠল গগন। গগনবিহারী পাখির দলেরা ছোটাছুটি করে আপন নেড়ে ফেরার তারা নিয়ে ছুটে চলেছে। আচমকাই ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। তোহফা সাথে ভদ্রমহিলা কেবলমাত্র রিকশা থেকে নেমেছে। তোহফা চারিদিক চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করলো
জায়গাটা তার চেনা কিনা। কিঞ্চিত প্রহর পর সে বুঝল জায়গাটা সে চেনে। এখানে প্রতিদিন না হলেও মাঝে মাঝেই আসা হয়, তবে জায়গাটায় সবসময় লোকজনের সমাগম বেশি থাকায় গভীরভাবে দেখা হয়নি। তবে যতটুকু বুঝল, এখানে তার বড় ভাই তৌসিফ মাঝে মাঝেই নিয়ে আসে তাকে। মা জননী নামের একটা রেস্টুরেন্টে তারা খেতে আসে। এখানের ফুটপাতের দোকান থেকে তোহফা নিজের শখের রেশমি চুড়ি কাজল কিনে ঘরে ফেরে। আজও তার চোখে কাজল আছে, যেটা সে এখানের ফুটপাতের দোকান থেকে কিনে নিয়ে গিয়েছিল। এই ফুটপাতের দোকানের সামনে এলেই তার প্রয়োজন না হলেও কেন জানি চুড়ি ও কাজল না নিয়ে গেলে মনটা আকুলি বিকুলি করতে থাকে। মনে হয় অনেক বড় কিছু সে নিতে পারেনি। তার এমন স্বভাবের সাথে তার পরিবারের লোকজন পরিচিত, তবে এই ভদ্রমহিলা নিশ্চয়ই পরিচিত নন। তাই তোহফা চেয়েও আজ ফুটপাতের শখের চুড়ি দেখে নিজের পা দুটিকে স্থির করল না দোকানের সামনে। তার পায়ের গতিবিধি সামনের ভদ্রমহিলার সাথে তাল মিলিয়ে চলছে। ভদ্রমহিলা তোহফার দিকে তাকিয়ে বললেন, সামনেই আমার ছেলে একটা মিটিং করছে। অবশ্য এটা আমি ভুলে যেতাম, তাই দেখো ফোনের ডায়েরিতে লিখে বারবার সেখানে চোখ বোলাচ্ছি যেন ভুলে না যাই। ডাক্তার বলেছেন ধীরে ধীরে আমার এই রোগ ঠিক হয়ে যাবে। আমার ধারণা তুমি আমার ঘরে পুত্রবধূ হলেই আমি অর্ধেক সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ। ভদ্রমহিলার কথায় তোহফা জোর করে নিজের ঠোঁট জোড়া প্রসারিত করিল। তার কথায় এখন মন খারাপ করলে হয়তো তিনি কষ্ট পাবেন, এটা ভেবেই এমনটা করা। কিছু দূর হাঁটার পর তোহফা খেয়াল করল সেই মা জননী রেস্টুরেন্টের ভেতরে ভদ্রমহিলা ঢুকছেন। তোহফাও পা মেলিয়ে ভেতরে প্রবেশ করল। ততক্ষণে বাহিরে তুমুল বেগে বৃষ্টি শুরু হয়েছে। ভারী বর্ষণের দাপটে শহর পুরো শীতল হয়ে গেছে। গ্রীষ্মের কড়া রোদে শুষ্ক হয়ে থাকা পিচ ঢালা রাস্তায় বৃষ্টির ঠান্ডা শীতল পরশ পড়তেই সেখান থেকে ধোঁয়া উঠছে। ধুলোমাখা রাস্তায় বৃষ্টির পানি মিশে যেতেই কেমন একটা ঘ্রাণ নাকে ভেসে এলো। ঘ্রাণটা ভালো না খারাপ এই মুহূর্তে সে অনুভব করতে পারল না। অবশেষে দুজনেই একটি টেবিলে বসে থাকা পুরুষের সামনে এসে দাঁড়ালো। ভদ্রমহিলা আওয়াজ বলে ডেকে উঠতেই পিছু ফিরে তাকালো লোকটা। তাতেই তোহফার হার্টবিট খুব খারাপভাবে নিজস্ব গতি হারালো। ধক ধক করে হার্টবিট নিজের গতিপথ অনুসরণ করা থেকে হঠাৎ করেই যেন থেমে গেছে। দম মেরে বসল, ক্লান্ত হয়ে নেতিয়ে পড়ল। কয়েক মুহূর্তের ব্যবধানে অভিধানের অন্তর্ভুক্ত সকল ভাষা তোহফা হারিয়ে ফেলল। বাগরুদ্ধ হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ছেলেটার মুখপানে। ততক্ষণে ছেলেটা উঠে দাঁড়িয়েছে। নিজ দায়িত্বে তার মাকে চেয়ার টেনে বসিয়ে দিয়ে সুন্দর একটা হাসি দিয়ে তোহফার উদ্দেশ্যে বলল, বসুন। আমি খুবই দুঃখিত আমার মায়ের ব্যবহারে। অবশেষে সে আপনাকে জোর করে ধরে নিয়েই এলেন। দয়া করে কিছু মনে করবেন না, মা এমনই। আমি নিজ দায়িত্বে আপনাকে বাড়িতে পৌঁছে দিব। প্লিজ এখানে বসুন। আওয়াদের কোনো কথাই তোহফার কর্ণকুহরে পৌঁছায়নি, কারণ তোহফা তখনও আওয়াদকে দেখে গভীর ঘোরের মাঝে ডুবে আছে। আওয়াদের কথা শুনবে কি করে? সে তো আওয়াদকে দেখার নেশায় তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এত সুন্দর কোনো পুরুষ হলে রোজ প্রতিটি মেয়ে নির্ঘাত হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হবে। নেহাত সে কঠিন হৃদয়ের মেয়ে, না হলে নিশ্চিত সেও হার্ট অ্যাটাক করত। জ্ঞান হারিয়ে আওয়াদকে দেখার জন্য ছটফট করত
তার অচেতন হয়ে থাকা শরীর। সে শুনে এসেছে ছেলেরা ফর্সার থেকে কালো ভালো, তবে আজ বলতে ইচ্ছে করছে এমন সুপুরুষ সুন্দর হওয়াই ভালো। এমন সুন্দর দেখতে কোনো ছেলে হলে মেয়েদের সুন্দরী উপাধি উল্টো হয়ে যাবে যে। মেয়েরা অতিরিক্ত সুন্দর হলে তাদের সুন্দরী, পরী আরো অনেক নামে ডাকা হয়। তাহলে ছেলেদের কি নামে ডাকে? আচ্ছা, ওনার গার্লফ্রেন্ড আছে নিশ্চয়ই, হয়তো আছে। এত সুন্দর মানুষের গার্লফ্রেন্ড নেই, এটা মিথ্যা কথা। তোহফা যখন নিজের মাঝেই নিজে নেই, তখন আওয়াজ তোহফার দৃষ্টি আকর্ষণের জন্য হালকা কাশি দিল। কাশির শব্দ তোহফাকে লজ্জা দিল, কারণ সে যেভাবে তাকিয়েছিল নিশ্চয়ই আওয়াজ তাকে ভ্যাবলাকান্ত মনে করেছে। ইস, কি বিচ্ছিরি অবস্থা! আজ তার সাথে সকল বিচ্ছিরি পরিস্থিতি কেন হচ্ছে? তোহফা নিজেকে সংযত করে ফাঁকা চেয়ার টেনে বসল, মাথা নিচু করে নিজের হাত নিজেই খুঁড়তে থাকলো। যুদ্ধ করতে রইল নিজের মন ও পল্লব জোড়ার সাথে। এমন অস্বস্তিকর পরিস্থিতিতে সে জীবনেও পড়েনি। তোহফাকে আরো লজ্জায় ফেলে দেওয়ার জন্য ভদ্রমহিলা বললেন, বলছি না আমার ছেলে দেখতে মাশাআল্লাহ সুন্দর, দেখলে মেয়ে তুমি চোখ ফেরাতেই পারছিলে না প্রথম দেখায়। ভদ্রমহিলার কথায় তোহফার অস্বস্তি দ্বিগুণ বেড়ে গেল। সে পারছে না এখান থেকে ছুট লাগিয়ে পালিয়ে যেতে। মহিলাটি জোর করে ধরে নিয়ে এসে এখন আবার লজ্জায় ফেলছে। তোহফার এমন অবস্থা দেখে আওয়াজ মুচকি হাসল। মায়ের উদ্দেশ্যে বলল, মা, চুপ করবে? একে তো তুমি ওনাকে জোর করে ধরে নিয়ে এসেছো, তার উপর এভাবে লজ্জা দিচ্ছ কেন? আসলে উনি মুগ্ধ হয়ে আমায় দেখছিলেন না, এটাই দেখছিলেন তুমি ছেলের জন্য যে এভাবে মেয়ে খুঁজতে বের হয়েছ। আসলে তোমার ছেলে পারফেক্ট কিনা। কি তাই তো মিস? আকস্মিক প্রশ্নে থতমত খায় তোহফা। সে তৎক্ষণাৎ কিছু বলতে পারে না। কি বলবে তোহফা? আওয়াজ বুঝতে পারে তোহফার মনের অবস্থা, তাই সে প্রসঙ্গ দীর্ঘ না করে পাল্টে ফেলে। তোহফাকে জিজ্ঞেস করে, কি খাবেন বলুন, চা না কফি? আমি বাড়ি যাব। সহজ সরল স্বীকারোক্তিমূলক উত্তরে আওয়াজ মাথা চুলকায়। ভাবে সে তো জিজ্ঞেস করেছে কি খাবেন, আর উনি উত্তর দিচ্ছেন বাড়ি যাবেন। তার কথায় কি এটাই বুঝেছে মেয়েটা? থুতনির গোড়ায় চাপ দাঁড়িতে হাত বুলিয়ে বলল, এভাবে চলে যাবেন? একটা কফি অন্তত খেয়ে যান। না, আমি বাড়ি যাব। আমার মা কান্না করছে নাকি আমার ভাইও টেনশন করছে। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। বাড়ি যাব বলেই তোহফা উঠে দাঁড়ালো। সাথে সাথেই তার বসে থাকা চেয়ারটি উল্টে পড়ে গেল। চেয়ার পড়ে যেতেই আশেপাশের মানুষেরা তোহফার দিকে তাকালো। তোহফা আবারও লজ্জা পায়। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে জোর পায়ে হাঁটা দিল। আওয়াজের সাথে ওর মা অবাক হয়ে যায় তোহফার আচরণে। পাশে থাকা নীল ছাতাটা হাতে নিয়ে তোহফার পিছন পিছন ছোটে আওয়াজ। মুখোমুখি দাঁড়িয়ে ছাতাটা বাড়িয়ে দিয়ে বলল, বাহিরে তুমুল বৃষ্টি, ভিজে যাবেন যে, অন্তত ছাতাটা নিয়ে যান। এক্ষুনি পালাতে হবে তোহফার, তাই কোনো রকম কথা না বাড়িয়ে সে আওয়াজের হাত থেকে ছাতাটা নিল। হাতের সাথে কিঞ্চিৎ স্পর্শ পেতেই দুজনের হার্টবিট মাত্রাধিক বেড়ে যায়। দ্রুত ছাতাটা নিয়ে তোহফা বেরিয়ে এলো রেস্টুরেন্টের ভেতর থেকে। আবার চিৎকার করে বলল, নামটা প্লিজ বলে যান। এভাবে পালিয়ে গেলেন যে নামটা জানারও সুযোগ হলো না। আওয়াজে স্পষ্ট ভাষায় নাম জানতে চাওয়ায় তোহফা না চাইতো নিজের পা স্থির করল।
তবে সে পিছু না ফিরেই বলল, তোহফা। তোহফা সামনে এগিয়ে চলে এলো। আওয়াজ সেখানে দাঁড়িয়ে বার কয়েক বিড়বিড় করলো। তোফা। ওদিকে ঝুম বৃষ্টির গতির সাথে পা মেলিয়ে তোহফা হেঁটে চলেছে। মেলে রাখা ছাতাটাই একবার চোখ বুলাতে ভুলল না। একটা নীল রঙের ছাতা তাকে ছেলেটা উপকার হিসেবে দিয়েছে। তবে এটা স্বস্তিদায়ক নাকি বেদনাদায়ক তা বুঝতে পারছে না এই মুহূর্তে। নীল রং নাকি বেদনার রং? তাহলে ছেলেটা কি তাকে ব্যথা হিসেবে নীল রঙের ছাতা উপহার দিল? এই ছাতাই কি তবে তার ব্যথা পাবার প্রথম ধাপ? না না, সে কি ভাবছে এসব আগডুম বাগডুম? তাকে স্থির হতে হবে শান্ত। এই মুহূর্তে শান্ত হতে হলে তাকে বৃষ্টিতে ভিজতে হবে। যেই ভাবা সেই কাজ। ছাতাটা বন্ধ করে তোহফা ভিজতে ভিজতেই বাড়ির পথে রওনা হলো। তবে সে খেয়াল করলো না একজোড়া চোখ তাকে গিলে খাচ্ছে। খুব গভীরভাবে তার প্রতিটা শিরা উপশিরায় পরিমাণ মেপে নিয়ে আড়াল থেকে ভিজে জবুথবু হয়ে লেপটে যাওয়া বোরকাকে সে হাজারটা গালি দিচ্ছে, কারণ তার চোখের খিদেটা পুরোপুরি মিটল না। যে ওদিকে আওয়াজকে ফিরে আসতে দেখে তার মা রেগে গেলেন। ছেলের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বললেন, নিজের তো মুরদ নেই মেয়ে পটানোর। আমি একটা পছন্দ করে নিয়ে এলাম, তাও এমন অফার করলো যে পালিয়ে গেছে। তোকে দিয়ে কিচ্ছু হবে না। মুখ কালো করে কথাগুলো বললেন আওয়াজের মা সেলিনা বেগম। মায়ের কথায় আওয়াজ স্মিত হাসলেন। সামনাসামনি বসে বলল, কি অফার করেছি? সামান্য চা আর কফি তো। তোমার পছন্দ করা মেয়ে যে কফি আর চাকে ভয় পায় আমি কিভাবে জানবো? তিনি যে ওভাবে চলে যাবে সেটাও বা কি করে জানবো বলো? আমি কি গুণী? একদম বাজে বকবি না, মেয়েটা অনেক সুন্দর। আমি কখন বললাম মেয়েটা অসুন্দর? তাহলে খোঁজ নে মেয়েটা কোথায় থাকে, বাবা মা ভাই বোন সকলে। তুমি তো চিরুনি তল্লাশি চালাতে বলছো। হ্যাঁ সেটাই। এভাবে কারো অগোচরে খোঁজ নিলে গণধোলায় পড়বে পিঠে। পারলে খাবি ধোলাই। এই পর্যন্ত আমার হাতে একটা মারও খাসনি, এবার না হয় বউ খুঁজতে গিয়ে খাবি। তুমি মা হয়ে ছেলেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ, তোমার ভয় করছে না? ও মা, ছেলে বলে কি? বিপদ কোথায়? আমি রাজকন্যার কাছে পাঠাচ্ছি। রাজ্য আর রাজকন্যা জয় করতে হলেও তোমার যুদ্ধ করতেই হবে। তোমার ওই রাজকন্যা আমার জন্য ভয়াবহ যুদ্ধ। এটা ভালোবাসার যুদ্ধ। নরম হাতে তলোয়ার তুললেও অসুবিধা হবে না যদি তুমি তলোয়ার চালাতে পারো। তুমি আমার মা না বান্ধবী যে এভাবে ভালোবাসার সাজেশন দিচ্ছ? এসএসসি পরীক্ষার সময় আমি কিভাবে তোমায় হেল্প করেছিলাম এখন বলবো ওদের? সেই দিন এত বড় মুখ করে বলেছিলে আজ থেকে তুমি আমার বান্ধবীর হয়ে যাও। বান্ধবীর হয়ে সাজেশন দিবে, মা হয়ে শাসন করবে। আজ সেই সব ভুলে গেছো? ভুল হয়েছে, আর বলবো না। আচ্ছা মা, তোমার না ভুলে যাওয়ার রোগ আছে? তাহলে তুমি ওটা এখনো মনে রেখেছো কিভাবে? ওটা তোমার দুর্বলতা, যেটা আমি ভুলিনি। কি জানি কেন। কথাটা বলেই সেলিনা বেগম মুখটা অন্যদিকে ফেরালেন। আর আওয়াজ সরল মুখ করে ভাবুক হয়ে ভাবতে রইল, এত বড় শহরে তোহফার নামের মেয়েকে সে কিভাবে খুঁজবে? কাজল চোখের মায়াবী চেহারাখানা যে অদৃশ্য হয়ে গেছে চোখের পলকে। এবার উপায়? বৃষ্টিতে ভিজতে ভিজতেই তোহফা তার বাড়িতে পৌঁছায়। ভেজা শরীর নিয়ে সদর দরজার সামনে এসেই কলিং বেল বাজাতেই তার বড় ভাবি ইলা দরজা খুলে দেয়। তোহফার এমন অবস্থা দেখে সে অবাক হয় না, কারণ অসময়ে বৃষ্টি বলে কথা। আগে থেকে জানা থাকলে নিশ্চয়ই ছাতা নিয়ে বের হতো।
এমনিতেই আজ তার ভার্সিটিতে প্রথম দিন ছিল। আনন্দ উচ্ছ্বাসে ভাসতে ভাসতে বের হয়েছিল ঘর থেকে, কোনো দিক খেয়াল না করে। কিন্তু অবাক হলো ননদের হাতে নীল রঙের ছাতা দেখে। হাতে ছাতা অথচ ননদী ভিজে জবুথবু হয়ে বাড়ি ফিরেছে, অবাক কাণ্ড। এবার ইলা খুব গভীরভাবে তোহফাকে পরখ করলো। কিছুক্ষণ পরখ করে যা আবিষ্কার করলো সেটা হলো তার ননদ ভীষণ রকমের অস্বস্তির মাঝে রয়েছে। আর অস্বস্তির কারণ খুঁজতেই তিনি প্রশ্ন করলেন, ব্যাপারটা কি খুব সিরিয়াস নন্দী? নদীর পানি বুঝি পুরো ঘোলাটে হয়ে গেছে? ভাবির রহস্যময় কথায় বেজায় বিরক্ত হলো তোহফা। হতাশ কণ্ঠে বলল, দয়া করে মজা নিও না ভাবি, একেই অমন একটা ঘটনা, তারপর এভাবে বাড়িতে ফিরছে। মা দেখলে নির্ঘাত আমার সস বানিয়ে নুডলসের সাথে আজ খাবার টেবিলে পরিবেশন করবে। তোহফার কথা ইলা ভাবুক হয়ে পড়ল। কেমন ঘটনা নন্দী? কেউ কি হার্ট ব্রেক করেছে নাকি গাড়ির ব্রেক ফেল করেছে? আবারও মজা করছো? না না, এই যে মুখে কুলু পেটেছি, আর কিচ্ছু বলবো না। তবে আমার হাতটা আজ সকাল থেকেই কেন জানি চুলকাচ্ছে, মনে হচ্ছে কিছু পাবো। ইলার কথার মানে ভালোই বুঝলো তোহফা। ভুল করে বাড়িতে ফিরলে তাকে তার মায়ের থেকে বাঁচানোর দায়িত্ব থাকে ইলার। আর আজও সে ভুল করে বাড়িতে ফিরেছে। সেই ভুল হলো বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা। আর এই ভুল থেকে বাঁচানোর জন্য ঘুষ হিসেবে ইলা তার পছন্দের আইসক্রিম অথবা চকলেট নেয়। তবে আজকে ওই মাত্রাধিক সুন্দর দেখতে সুপুরুষের কথা চিন্তা করতে করতে বাড়িতে ফেরার আনতে ভুলে গেছে। এখন উপায়? কিছু একটা ভেবে বলল, ভুলে গেছি, তোমার পাওনা আনতে। বিকালে একসাথে 2টা চকলেট কিনে দেবো। এখন ঘরে যাই প্লিজ। মা ভেবে দেখলে আমাকে যে আর আস্ত রাখবে না ভাবি। ওকে, রাজি, তবে একটা শর্ত আছে। শর্ত? আমার কি শর্ত? আজ হঠাৎ বৃষ্টিতে ভেজার আসল কারণ কি সেটা বলতে হবে। কোনো কারণ নেই ভাবি। মানছি না, নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেটা গুরুতর কোনো কারণ। আচ্ছা ভাবি, একটা কথা বলবে? কি কথা? ভাইয়ের সাথে বিয়ে হবার আগে তুমি কি গোয়েন্দা দপ্তরে কাজ টাজ করতে? করতাম মনে হয়, এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তুমি চিন্তা করো না, আজ রাতে বালিশে মাথা দিয়ে মনে করার চেষ্টা করব। আর যদি মনে পড়ে যায়, আমি কথা দিচ্ছি রাত যতই গভীর হোক না কেন আমি তোমাকে ডেকে জানাবো। উফ, তুমি আমায় জ্বর বাঁধিয়ে ছাড়বে দেখছি। ও ভুলে গেছি, যাও যাও, ঘরে গিয়ে পোশাক পাল্টে গোসল করে নাও। মা নামাজে দাঁড়িয়েছে, একটু পরই সবাইকে খাবারের জন্য ডাকবে। তোমার দেরি হলে নিশ্চিত আজ তোমার গর্দান নিয়ে নেবে। কিছু জিজ্ঞেস করেছিল? না। বাঁচলাম। আগে জি না, পুরোপুরি বাঁচুনি। ঘর থেকে যাবার আগে মায়ের পার্স থেকে যে 256 টাকা গায়েব করেছো, সেটার জন্য মা বাড়িতে তুল কালাম করেছে। বাবাকে পই পই করে বলেছে তোমার জন্য পাত্র দেখতে। তোমার মতো মেয়ে বেশি দিন এই বাড়িতে তিনি রাখতে চান না। এই রে, সেরেছে। মা টের পেয়ে গেছে? পাবে না বলছো? সকালে সবজিওয়ালা এসেছিল তাজা সবজি নিয়ে। মা বেছে বেছে সবজি কিনে টাকা নিতে গিয়ে দেখে পার্সে মাত্র 2 টাকার একটা নোট ছাড়া কিছুই নেই। ব্যাস, তারপরের সবটা ইতিহাস। সর্বনাশ করেছে। বলেছ কি? নিশ্চয়ই মাকে হালিমা কাকি টাকা ধার দিয়েছে অবশেষে। নিশ্চয়ই বলেছেন। আমার মতো মেয়ে ঘরে রেখে লাভ নাই। পরের আমানত পরের হাতে তুলে দিয়ে যেন তারা হাত পা ছেড়ে যায়। তার জানা মতে একটা ভালো ছেলে আছে, মা চাইলে তাদের আসতে বলবেন। এমনকি তাহাদের পছন্দ না হলে তিনি তার আপন একমাত্র ভাইপোর সাথে আমার বিয়ে দিবেন। মেয়ের যতই খারাপ হোক, এটা আর লোক জানাজানি করা যায় না। সেটা আর বলতে,
এগুলো তো তার পুরাতন ডায়লগ, যা রোজ মাকে দেন তিনি। এবার উপায় ভাবি। ভাবি বলেই ড্রয়িং রুম কাঁপিয়ে তোহফা হাঁচি দিল। হাঁচির আওয়াজ পেয়ে ঘর থেকে জাহানারা বেগম চিৎকার করে বললেন, কে হাসি দিল ইলা? তোফা নাকি? নিশ্চয়ই বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরেছে। জাহানারা বেগমের কড়া সুরের বাক শুনে তোহফা ঠক ঠক করে কাঁপতে রইল। মুখে হেজাবের কোনা কামড়াতে কামড়াতে বলল, আমি আজ শেষ ভাবি, আমাকে বিয়ে নামক বলি থেকে কেউ বাঁচাতে পারবে না। চুপচাপ ঘরে গিয়ে ফ্রেশ হও, আমি দেখছি। তোহফা দৌড়ে নিজের ঘরে চলে গেল। অন্যদিকে ইলার শাশুড়ি মায়ের উদ্দেশ্যে গলা ছেড়ে বলল, মা, আমি হাঁচি দিয়েছি, নাকের ভেতরে সুর সুর করছে, তাই হাঁচি দিলাম। ছেলের বউয়ের গলা পেয়ে জাহানারা বেগম আবারও বললেন, তোমার সহজ সরল ননদে কি বাড়িতে ফিরেছে? হ্যাঁ মা, ফিরেছে তো, অনেক আগেই ফিরেছে। আপনি নামাজ পড়তে ঘরে ঢোকার সাথে সাথেই ফিরেছে। ইলা কথা বলতে বলতেই শাশুড়ি মায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ওকে দেখে জাহানারা বেগম বললেন, খাবার দাও টেবিলে, এক্ষুনি সবাই খেতে চলে আসবে, সময় তো কম হলো না। জি মা, দিচ্ছি। আর শোনো। জি মা। তোমার সহজ সরল ননদিনীকে বলো খাবার খেয়ে যেন একটা নাপা এক্সট্রা খেয়ে নেয়, না হলে জ্বর আসতে পারে। কেন মা? তোমরা ভুলে যাও আমরা তোমাদের পেটে নিয়েছি, তোমরা আমাদের নাওনি। এই ভারী বর্ষণে ছাতা ছাড়া মানুষ ভিজতে ভিজতে বাড়িতে ফেরে। তোমার ননদ কি আগে থেকে জানতো নাকি দুপুর নাগাদ বৃষ্টি হবে? জানতো না তো, এই জন্যই ছাতা নিয়েও যায়নি। অবশেষে কি হয়েছে? বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি ফিরেছে। অবশ্যই এটা তুমি না জানালেও আমি জানি। তোমার মতো আমি তো তাকে মাথায় নিয়ে নাচি না। শাশুড়ি মায়ের কথায় আর কোনো টু শব্দ করল না ইলা। তার শাশুড়ি মা বেজায় একজন গম্ভীর মানুষ, সবসময় গম্ভীরতা মুখে বজায় রাখে। অন্যদিকে তার শ্বশুর মশাই একজন দিল খোলা মানুষ, হাসি ঠাট্টা গল্প করেই মানুষের সাথে অল্পতেই মিশে যেতে পারে। শাশুড়ি মায়ের মতো হয়েছে তার স্বামী তৌসিফ, একদম মায়ের কার্বন কপি। পুরুষলিঙ্গ বাদ দিলে মায়ের সব কিছুই সে পেয়েছে। সে ভেবে পায় না এই দুই গম্ভীর মানুষের সাথে কি করে অমন মিশুক শ্বশুর দেওর আর ননদ ছিল এতদিন। তবে ইলা শুনেছে তৌসিফ গম্ভীর হলেও বোনের বেলায় তার সব কিছুটা ভিন্ন। এই যে এখনো এত বড় বোনকে নিয়ে মাঝে মধ্যে বাইরে বের হয়, বোনের শখের খাবার থেকে শুরু করে শপিংটা পর্যন্ত করে দেয়। সত্যি বলতে তার বর যতই গম্ভীর হোক না কেন, দায়িত্ব পালনের বেলায় 100 ভাগ নিশ্চিত। এই যে তার পিরিয়ডের ডেট অনুযায়ী প্রয়োজনীয় জিনিসগুলো 1 দিন বা 2 দিন আগেই এনে রাখে। তার বাবা মায়ের একটু অসুস্থতার খবর শুনতেই বিনা বাক্যে তাকে বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। কখনো কোনো ভুল হলে পরিবারের থেকে ঠিক তার স্ত্রীকে বাঁচিয়ে নেয়। বউয়ের সাথে কখনোই মাকে গুলিয়ে ফেলে না, যখন যার যেটা দরকার তখনই তাকে সেটা দিয়ে দেয়। একজন বড় সন্তান হিসেবে সে উৎকৃষ্ট, একজন বড় ভাই, ভাসুর, স্বামী, সব দিক থেকে সে মাশাআল্লাহ। শুধু স্বামী কেন, এই পরিবারের প্রতিটা সদস্য যেন নিজ নিজ জায়গায় নিখুঁত মানুষ। ননদ, শাশুড়ি, দেওর, যা সবাই নিজের জায়গা থেকে ভালো মনের মানুষ। ইলা মাঝে মাঝে আফসোস করে শুধু নিজের অক্ষমতার জন্য। তবে এই পরিবারের একটা মানুষও তাকে তার অক্ষমতার জন্য চোখ তুলেও কখনো কথা বলেনি। প্রতিদিন সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এমন একটা পরিবার তাকে উপহার দেওয়ার জন্য। নিজের ভাবনায় মশগুল থাকায় সে খেয়াল করেনি তার শাশুড়ি জায়নামাজ তুলে তার দিকে এগিয়ে আসছে। জাহানারা বেগম ইলার কাঁধে হাত রাখতে ইলা লাফিয়ে ওঠে।
জাহানারা বেগম কিঞ্চিত হাসে, প্রশ্ন করে, আবারও সবাইকে নাম্বার দেওয়া শুরু করছো ইলা? ইলা সামান্য চমকায়। এই মানুষটা কিভাবে যেন তার মনের খবর ধরে ফেলে। একজন মা যেমন সন্তানের মনের খবর পড়তে পারে, তিনি ঠিক তেমনই। ইলা মাথা চাকিয়ে না বলতেই জাহানারা বেগম বললেন, আচ্ছা, তোমার হিসেবের খাতায় আমার রোজ কত নাম্বার দাও বলো তো শুনি। ইলা সামান্য হেসে জবাব দেয়, 100। জাহানারা বেগম আবারও হাসেন। তাকে হাসতে দেখে ইলা বলে, আপনি হাসলে খুব সুন্দর দেখায়, সেটা কি আপনি জানেন মা? জানি। তাহলে সবসময় হাসেন না কেন? সবাই হেসে উড়িয়ে দিলে সংসারের কঠিন সময়ে কে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে খুঁটির মতো? শুনে রাখো, তোমরা সবাই এত হাসি খুশি থাকো বলেই আমাকে সবসময় গম্ভীরতা নিয়ে চলতে হয়। কারণ কখনো শুভ্র নির্মল আকাশে ঝড় উঠলে তোমরা ভেঙে পড়লে যেন আমি সামলাতে পারি। আপনি অনেক সুন্দর করে কথা বলেন মা। ননদের পক্ষ নেওয়া এবার একটু কমাও। আমাকে ইমপ্রেস করে ইমোশনাল বানিয়ে তার অন্যায় ঢাকতে পারবে না। যাও, সবাইকে ডাকো, আমি খাবার বাড়ছি। ইলা মাথা চুলকায়। সত্যি বলতে তার শাশুড়িকে একটু ইমোশনাল করতে চেয়েছিল, যেন ননদকে না বকে। তবে তার বলা কথাগুলো সত্যি, কিন্তু মানুষটা তার মায়ের থেকেও একটু বেশি ভালো। ইলা খাবার টেবিলে গিয়ে খাবার সাজাতে থাকে। এর মধ্যেই একে একে খাবার টেবিলে সবাই উপস্থিত হয়। প্রথম সারিতে চেয়ার টেনে তৌসিফ বসে, পাশে তার ভাই তৌহিদ এবং তার স্ত্রী লিমা। জাহানারা বেগম এবং ইলা খাবার পরিবেশনের করছেন। তোহফা এখনো খাবার টেবিলে এসে বসেনি। তৌসিফ গ্লাসে পানি ঢালতে ঢালতে ইলাকে প্রশ্ন করে, তুফা কই ইলা? গোসল করছে, এখনই চলে আসবে। তোমরা শুরু করো। ইলার ঝটফট উত্তর। তৌসিফ আবারও ইলাকে বলে, তোমার ফোন অনবরত বেজে যাচ্ছে, কে রিসিভ করো, নাহলে কল ব্যাক করো। মনে হচ্ছে অনেক জরুরি কল। তুমি রিসিভ করতে? না, তুমি গিয়ে দেখো কে কল করেছে। আচ্ছা। ইলা কাপড়ে হাত মুছতে মুছতে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। ঘরে ঢুকেই দেখে ফোনটা বাজতে বাজতে কেটে গেছে। হাতে ফোনটা নিয়ে দেখলো একটা অচেনা নাম্বার থেকে 32 বার কল এসেছিল। ইলা ভারী অবাক হলো এমন কাণ্ড দেখে। তার জানা মতে এটা পরিচিত কারো নাম্বার নয়। তাহলে কল ব্যাক করার আগে আবারও ফোনটা বেজে ওঠে হাতের মধ্যে। ইলা রিসিভ করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কাকে চাই? আসলে আমি একটা ফোন পেয়েছি, যেটা এই মুহূর্তে আমার কাছে। ফোনের ইমার্জেন্সি বাটনে ক্লিক করতেই আপনার নাম্বারটি পেলাম, কিন্তু ফোনটা কার এটা আমি জানি না। সন্দেহ হচ্ছে একজনের হতে পারে, তবে তার হলেও আমি তার ঠিকানা বা অন্য কিছু জানি না। আর সন্দেহ থেকে তো সব সময় কিছু করা যায় না। তবে ফোনের রং হচ্ছে কালো এবং কাভারে পুতুলের ছবি আছে। আর কিছু জানতে পারিনি, কারণ ফোন লক করা। ইলা চিন্তিত হয়ে ভাবে ফোনটা কার। সে বুঝতে পারল না, তাই সে নিজের কল লিস্ট চেক করলো। আজ সকাল থেকে কাজের সাথে কথা বলেছে। অবশেষে তার মনে পড়ল ফোনটা আর কারো না, তোহফার। ইলা ফোনের লাইনটা না কেটেই ছুটল তোহফার রুমে। রুমের সামনে এসে টোকা দিতেই তোহফা ভেতর থেকে আওয়াজ দিল, আমি আসছি ভাবি, 2 মিনিট। 2 মিনিট সেটা পরে হবে, আগে বলো তোমার ফোন কোথায়? ফোনের কথা শুনতেই তোহফা নিজের হ্যান্ডব্যাগ, পার্স, টেবিল, বিছানা সব জায়গায় খুঁজতে থাকে। অবশেষে না পেয়ে চটজলদি দরজা খুলে বেরিয়ে এসে ইলার মুখোমুখি হয়ে বলে, তুমি পেয়েছো ফোন? ঘরের কোথাও দেখছি না তো। আমি না, এই ভদ্রলোক পেয়েছেন।
তিনি ইমার্জেন্সি বাটনে চাপ দিয়ে আমার নাম্বার পেয়েছে, তাই আমাকেই কল করে। ইলা কোথায়? তুমি এদিকে এসো, মা ডাকছে। ইলা কথা শেষ করার আগেই তৌসিফ ডেকে উঠল। ইলা কোনো মতে তোহফার হাতে ফোনটা গুজে দিয়েই ভৌদৌড়। তোহফা ধীরে ধীরে কানে ফোন তুলে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ধারণা ভুল না হলে আপনি তোফা। তোহফা ভদ্রলোকের কথায় চমকে উঠল। মনে মনে অনেক কিছু ভেবেই তার মন শিউরে উঠল। ফোন কলে যদি সত্যি সত্যি ওই আওয়াজ নামের সুপুরুষটি থেকে থাকে, তবে এবার নিশ্চিত তোহফা হার্ট অ্যাটাক করবে। এবার তাকে আর কেউ রক্ষা করতে পারবে না হার্ট অ্যাটাক করা থেকে। কাঁপা কাঁপা গলায় তোহফা বলল, আপনি আদবান? হুম শব্দটা তোহফার কর্ণকুহরে যেতেই তোহফা বরফের মতো জমে গেল। ঢিপ ঢিপ করে ঢোল পেটাতে শুরু করলো হৃৎপিণ্ড। বার কয়েক বিড়বিড় করে আওয়াজ নামটা উচ্চারণ করলো শুকনো ঠোঁট জোড়া প্রসারিত করে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নির্লিপ্ত দৃষ্টি মেলে ফোন নাম্বারে চোখ বুলিয়ে নিল। হঠাৎ করে তোহফা উপলব্ধি করলো তার চারিপাশ অন্ধকারে আবৃত হয়েছে। অন্যদিকে আওয়াজ বলিষ্ঠ কণ্ঠে আবারও বলল, তোফা কথা বলুন। ব্যাস আর কিছু শুনতে পেল না। তার আগেই তোহফা নিস্তেজ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। হাত থেকে ফোনটা ছিটকে নিচে পড়ে তোহফার মাথায় কিঞ্চিত দূরেই ফোনটা পড়ে রইল অবহেলায়। ফোন কলের ওপাশ থেকে আওয়াজ বলতে রইল, তোফা শুনছেন? তোফা শুনতে পাচ্ছেন? তোফা কথা বলুন। তবে তোহফার কোনো উত্তর ওপাশ থেকে পেল না। আওয়াজ চুপ করে না থেকে অনবরত বলতে রইল, তোহফা আপনি কি আমায় শুনতে পাচ্ছেন না? তোহফা কিছু বলুন। কিছুক্ষণ পিনপতন নীরবতা পালন করলো। অবশেষে আবারও কিছু বলতে চাইতেই শুনতে পেল কেউ বলছে, তোহফা, কি হয়েছে তোমার? তবে তোহফার কোনো উত্তর পেল না। ইলা চিৎকার করে তার শাশুড়িকে ডাকলো, আম্মা, তোহফা সেন্সলেস হয়ে পড়ে আছে, শরীরে অসম্ভব ঝড়, শীঘ্রই আসুন। ইলার চিৎকার শুনে সকলে খাবার রেখে ছুটে এলো। অন্যদিকে আওয়াজ নিজ উদ্যোগে ফোনটা কেটে দিল। তার যা বোঝার বোঝা হয়ে গেছে। তোহফা রেস্টুরেন্টে নিজেকে সামলে নিলেও এবার নিজেকে সামলে নিতে পারেনি। সে জ্ঞান হারিয়েছে। আওয়াজ ভাবুক হয়ে শুধু বলল, কাজল চোখের মেয়ে, এভাবে কেন জ্ঞান হারালে? সামনে গেলে নিশ্চিত তোমার পরিবার আমাকে জেলে ঢুকাবে। এই ব্যাকুল হওয়া হৃদয় নিয়ে আমি এখন কোথায় দাঁড়াবো? ভাবছি দক্ষিণা বাতাসে নাম ঠিকানাবিহীন একটা চিঠি পাঠাবো। গট গট আওয়াজ তুলে মাথার উপর চলতে থাকা ফ্যানের শব্দ হচ্ছে। পিটপিট করে তোহফা চোখ খুলে তাকাতেই তার বুকে ভারী কিছু অনুভব হলো। ভালো করে লক্ষ্য করে দেখতেই বুঝলো তার মা তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। চারিদিকে একবার চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করলো এই মুহূর্তে সে কোথায়। খেয়াল করলো নিজের বিছানায় শুয়ে আছে। উত্তরের জানালা গলে সূর্যের তেজি রশ্মি চোখে মুখে আছড়ে পড়ছে। ফুরফুরে বাতাসে জানালার পর্দা টিরটির করে কাঁপছে। ঘড়ির কাঁটা এখন কোথায় থেমেছে সেটা তোহফা জানে না। ঘরের সাদা রঙের দেওয়ালের চারিদিকে চোখ ঘুরিয়ে সময় দেখার জন্য দেওয়াল ঘড়িটা খুঁজল। অবশেষে না পেয়ে তার মনে পড়ল ঘড়িটা নষ্ট হয়ে গেছে 2 দিন আগেই। ছোট ভাই তৌহিদ বলেছে শুক্রবার একটা নতুন ঘড়ি কিনে নিয়ে আসবে। তোহফার মাথা প্রচন্ড পরিমাণে ভারী হয়ে আছে। কোনো মতে ডান হাতটা সরিয়ে মাথায় দিতেই জাহানারা বেগমের ঘুম ছুটে গেল।
তিনি চোখ খুলে তাকাতেই দেখলেন তোহফা জেগে আছে। ধরফড়িয়ে উঠে বসলে তোহফার মাথায় গলায় হাত দিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করলেন। কিছুক্ষণ পর বুকে মমতার সাথে জড়িয়ে নিলেন তোহফাকে। মায়ের বুকের সাথে তোহফা মিশে গেল ছোট্ট বাচ্চাদের মতো করে। জাহানারা বেগম নরম সুরে গরম কিছু কথা বললেন। কতবার বলেছি বৃষ্টিতে তুমি ভিজবে না, কিন্তু আমার কথা কি শোনো? তুমি কেন বোঝো না? তোমার কিছু হলে এ বাড়িতে পুরো অন্ধকার নেমে আসে। এত ছোট হলে কিভাবে হবে তোফা? আমায় বলবে একটু? গতকাল বিকেল থেকে আজ পর্যন্ত ঘরের প্রতিটা সদস্য কিভাবে সময় কাটিয়েছে তুমি জানো সেটা? 103 ডিগ্রি জ্বর নিয়ে সেন্স হারিয়ে ফ্লোরে পড়ে গেলে। গোটা একটা রাত তুমি বেহুশ হয়ে এই বিছানায় পড়েছিলে জ্বরের জন্য। আর কবে বড় হবে একটু বলো আমায়? মায়ের কথায় তোহফা অবাক হলো। সে কাল বিকালে জ্ঞান হারিয়েছিল আর আজ সকালে তার জ্ঞান ফিরেছে। আল্লাহ, এতটা সময় সে সেন্স হারিয়ে পড়েছিল। এসব ভাবার কিছুক্ষণ পরেই তোহফার বুকটা ধক করে উঠল আওয়াদের কথা মনে করে। ওই লোকটার জন্যই তোহফা জ্ঞান হারিয়েছিল তখন। লোকটার সাথে তার কোন জন্মের শত্রুতা যে ওভাবে দেখা হলো? হ্যালো, বেঁচে বেঁচে এমন সুপুরুষের সাথেই কেন আমার দেখা করালে, যে দেখলেই হার্টবিটের গতি বেড়ে যায়। দুটি অন্ধকার নেমে আসে, মনে হয় পুরো পৃথিবী নিয়ে আমি ঘুরছি। তোহফাকে অন্য মানুষকে দেখে জাহানারা বেগম বলেন, কি ভাবছো? হুম, সেটা জিজ্ঞেস করেছি। কিছু না। ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা নিয়ে আসছি। জাহানারা বেগম হাই তুলতে তুলতে চলে গেলেন ঘর থেকে। ওদিকে তোহফা মগ্ন হয়ে শুধু আওয়াদের কথাই ভাবতে রইল। ইস, মানুষটা কি ভাবলো কে জানে। আচ্ছা, সে যখন জ্ঞান হারিয়েছিল তখনই কি আওয়াজ ফোন কলে ছিল? কিছু বুঝতে পারেনি তো? যদি ভুল বুঝে তার জন্যই তোহফার এই অবস্থা হয়েছিল, কেমন হবে তখন? ধুর, কি হবে? তার সাথে কি তোহফার দেখা হচ্ছে নাকি? দেখা করার কথা ভাবতেই তোহফা লাফিয়ে উঠে বসলো। তার অতি শখের মোবাইল ফোনটা যে তার কাছেই রয়ে গেছে। এবার উপায়? ফোনটা যতই তার কাছে থাকুক, সে ভুলেও যোগাযোগ করবে না ওই লোকটার সাথে। তাহলে মোবাইল পাবে কিভাবে? আচ্ছা, কুরিয়ার করতে বলবে, না হোম ডেলিভারি করতে বলবে ফোনটা। না, কিছু করা যাবে না। লোকটা তাহলে বাড়ির ঠিকানা পেয়ে যাবে। তাহলে কি করবে? নিজের ফোনটা তো তার চাই। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? লোকটাকে কোথাও ডেকে তার কোনো বান্ধবীকে লোকটার কাছে পাঠিয়ে ফোনটা নিয়ে নেবে। ব্যাস, তাহলেই তো কাজটা হয়ে যাবে। ইমা না, যদি তার বান্ধবী আওয়াজকে দেখে তার মতোই পুরো পৃথিবী ভুলে যায়। জ্ঞান হারিয়ে আওয়াদের বুকে ঢলে পড়ে। যদি আওয়াজ তার বান্ধবীর প্রেমে পড়ে যায় তখন? না, এসব কিছু করবে না সে, কাউকে নেবেও না, আর কুরিয়ার করতেও বলবে না। সে সরাসরি আওয়াদের সামনে গিয়ে দাঁড়াবে। কোনো রকম কথা না বাড়িয়েই ফোনটা হাত বাড়িয়ে নিয়ে চলে আসবে। আচ্ছা, তার দেওয়া ছাতাটাও তোহফার কাছে আছে, সেটা কি নিয়ে যাওয়া উচিত? নিজের ফোন নিয়ে এসে আর ওনার ছাতা ফেরত দিয়ে ওখানে সমস্যার সমাধান করা উচিত। কিন্তু সমস্যা তো অন্য কোথাও। যদি হাতের সাথে স্পর্শ লেগে যায় তখন উপায়? আল্লাহ, তোহফা পাগল হয়ে যাবে সব ভাবতে ভাবতেই। নিজের মাথার চুল নিজেই টানতে রইল। ঠিক তখনই খাবার হাতে ইলা ও লিমা ঘরে প্রবেশ করলো। লিমা তোহফার গা ঘেঁষে বসলো, মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বলল। তোহফা স্বাভাবিকভাবে উত্তর দিল, ভালো। ইলা টি টেবিলে খাবার রেখে নিজেও তোহফার গা ঘেঁষে বসে বলল,
এভাবে ভয় দেখাতে আছে পচা মেয়ে? সবাই তো প্রায় পাগল হয়ে যাচ্ছিল। তোহফা মন খারাপ করে উত্তর দিল, আমি ইচ্ছে করিনি ভাবি, বিশ্বাস করো। তোহফার আহ্লাদি কথায় দুই যা একসাথেই হেসে দিল। তারাই বাড়িতে পা রাখার পর বুঝতে পেরেছেন তোহফা এই বাড়ির প্রাণ। তোহফার কিছু হলে পরিবারের প্রতিটি সদস্য পাগল হয়ে যায়, কারণ নাওয়া খাবার ঠিক থাকে না। সময়ের কাঁটা কোথা থেকে কোথায় গিয়ে থামে তারও কোনো দিক থাকে না। পরিবারের প্রতিটি মানুষ দিকবেদিক শূন্য হয়ে ঘুরতে থাকে। তারা শুনেছিল একদিন তোহফা পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছিল কোনোভাবে। সে কি কান্না! সেই কান্না সহ্য করতে না পেরে তৌসিফ আর তৌহিদ দুদিন নাওয়া খাওয়া ভুলে বোনকে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করেছে, শুধুমাত্র তার কান্না থামানোর জন্য। তোহফা কান্না করায় বাড়িওয়ালা বিরক্ত প্রকাশ করেছিল। সেই বিরক্ত একসময় কথা কাটাকাটি পর্যায়ে চলে যায়। বাড়িওয়ালা সেদিন রাগের বশে বলেছিল, এতই যখন মেয়ে নিয়ে আহ্লাদে আটখানা, তাহলে নিজের বাড়ি বানিয়ে সেখানে গিয়েই থাকুক, ভাড়া বাড়ি থাকে কেন? বাড়িওয়ালার কথা শুনেই তার শ্বশুর এক সপ্তাহের মধ্যেই একটা টিনের ঘর বানিয়ে এখানে উঠেছিল নিজের স্ত্রী সন্তানদের নিয়ে। আজ সেই টিন শেড বাড়ি 3 তলা হয়েছে। তাদের খুব বেশি সম্পদ না থাকলেও যা আছে আলহামদুলিল্লাহ অনেক। জমজমাট বাজারের মধ্যে তাদের একটা চালের ব্যবসা আছে। তৌসিফ আর তৌহিদ বড় হয়ে নিজেদের পছন্দের পেশা বেছে নিয়েছে। সকলের জীবনের গতিপথ পাল্টে গেলেও মেয়ের প্রতি বা বোনের প্রতি ভালোবাসা তাদের একচুল পরিমাণও কমেনি, বরং সময়ের সাথে তাল মিলিয়ে বেড়েছে। এমন ভালোবাসা পাওয়ার ভাগ্য লাগে, কথাটা ভেবেই লিমার চোখের কোণে জল জমল। তারও একজন বড় ভাই ছিল, অ্যাক্সিডেন্টে মারা গেছেন তিনি। অবশ্যই বাড়িতে এসে বড় ভাইয়ের মতো একজন ভাসুর পেয়েছে। তবুও বুকের মাঝে মৃত ভাইটার জন্য এখনো ব্যথা অনুভব হয়। লিমার চোখের কোণে জল দেখে ইলা সযত্নে সে চোখের জল মুছিয়ে দিয়ে বলল, ভাইয়ের কথা মনে পড়েছে? লিমা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ইলা লিমাকে কাছে টেনে নিয়ে বলল, দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। ইলার কথায় লিমা বলল। ইলা লিমাকে জড়িয়েই তোহফাকে বলল, ফ্রেশ হয়ে এসো, মা এসে যদি দেখে তুমি এখনো ফ্রেশ হওনি তাহলে রাগ করবে। ভাবির কথায় তোহফা একটু ভাব নিয়ে বলল, তুমি ছোট ভাবিকে এমন ভাবে জড়িয়ে আছো, মনে হচ্ছে আমি না সে অসুস্থ। এই মুহূর্তে আমি হিংসা অনুভব করছি। তোহফার কথায় দুই যা হেসে দিল। দুজনে এগিয়ে এসে তোহফাকে বুকে জড়িয়ে নিল পরম আদরে। তোহফা দুই ভাবির গালি টুকটুক করে দুখানা চুমু দিল। তিনজনই একসাথে খিলখিল করে হেসে উঠল। তাদের হাসির ঝংকার ছড়িয়ে পড়ল পুরো ঘরময়। সেই শব্দে দুই ভাইও চলে এলো তোহফার ঘরে। এমন সুন্দর পরিবেশে নিজেদেরও সামিল করতে ভুলল না তারা। সবাই মিলে তোহফাকে ঘিরে ধরল। মধ্যবনী হয়ে তোহফা জলজল করে উঠল হীরার মতো। একসাথে তাদের দেখে জাহানারা বেগম এবং আরিফুল ইসলামের চোখ জুড়িয়ে যায়। মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করতে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। তাদের সংসারের মধ্যবনী যেন সবসময় এমন হাসি খুশি থাকে। স্ত্রীর নিকট কৃতজ্ঞতার দৃষ্টিতে আরিফুল ইসলাম তাকালেন, চোখের কোণে খুশির জল। পর্দার আলের থেকে তার সুখী সন্তানদের দেখে স্ত্রীকে বাহুডোরে বেঁধে নিয়ে বললেন, কৃতজ্ঞতা স্বীকার করছি আল্লাহর নিকট। আলহামদুলিল্লাহ, তিনি তোমায় আমার জন্য নির্বাচন করেছে। এমন স্ত্রী হলে ইনশাল্লাহ এমন একটা সুখী পরিবার সবাই পাবে। স্বামীর কৃতজ্ঞতা স্বীকারে জাহরারা বেগমের চোখে অশ্রু জমল। তবে চোখের জল আড়াল করে তিনি বললেন, হয়েছে, আর ঢং করতে হবে না, খেতে দিচ্ছি, আসো।
আরিফুল ইসলাম বেজায় মুখ কালো করে বলল, এই হচ্ছে মহিলা মানুষের রোগ। বদনাম করলে রেগে যায়, সুনাম করলে ঢং দেখায়, চত্বসব। রাগ দেখেই আরিফুল ইসলাম চলে গেলেন। জাহানারা বেগম নিজের চোখের জল আড়াল করে ছেলে ও বউদের উদ্দেশ্য করে বললেন, বোনকে আদর করা হলে সবাই খেতে এসো। এই মেয়ের আদর খাওয়া একটা বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যত শীঘ্রই পারি বিয়ে দিয়ে বিদেয় করব। এই এক মেয়েই আমার সংসারে ঝড়ের তাণ্ডব তোলার জন্যই যথেষ্ট। এই মেয়ের জন্য যত ক্ষতি সব বক্ষস্থলের ভিতরেই হয়, বাইরে তো সাজানো গোছানো শোপিস হয়ে রয় সবাই। মায়ের অভিযোগে তোহফা মুখ ভার করে ভাইদের দিকে তাকালেই তারা একসাথে বলে ওঠে, ওই আকাশের শুভ্র হাসি আমরা বড্ড বেশি ভালোবাসি। রাগ করে না চাঁদের কোনা, আনবো কিনে রাজপুত্র সহ তিমির রাতের চাঁদের জ্যোৎস্না। ভাইয়ের কবিতায় এবার খিলখিল করে হাসলো তোহফা। একসাথে দুই ভাইয়ের বুকে পরম আদরে মিশে গেল। এমন ভাই বোনের বন্ধন দেখে ইলা লিমাও হাসে। তাদের এই বন্ধন দেখতে ভালোই লাগে। সংসারের খুশি ধরে রাখতে তারা চায় তোহফা সারা জীবন এমন আদরেই থাকুক সবার মাঝে।